হোমিওপ্যাথি যেমন একটি নির্দিষ্ট নীতিমালা মেনে চলে, প্রকৃতি নির্ভর চিকিৎসা পদ্ধতি, প্রকৃতি নির্ভর চিকিৎসা। অ্যালোপ্যাথিরও সেরকম একটি সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখন ইনসুলিন নেওয়াটা কর্তব্য, যে ইনসুলিন নিতে হয়। আমরা এখানে যারা আছি তারা সকলেই একটা জিনিস পরীক্ষা করব। আমাদের এলাকাতে যত ডায়াবেটিক রোগী রয়েছে তাদের প্রত্যেককেই প্রয়োজনে তাদের সম্পর্কে জেনে নিব যে আজ পর্যন্ত বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যত সদস্য, মানে ডায়াবেটিক হলে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন হয়েছে, ওখানকার সদস্য হলে ওখানে ওই হাসপাতালগুলো সরকারিভাবে কিছু ওষুধপত্র দেয়, কিছু নীতিমালা, ইনস্ট্রাকশন এগুলো দিয়ে থাকে। একজনও কি আরোগ্য হয়েছে কিনা? একজন আরোগ্য হয়নি। আর বর্তমান সময় অনলাইনের উছিলাতে আমরা এটা বুঝতে পারছি স্পষ্টভাবে, হোমিওপ্যাথিতে ডায়াবেটিক ওষুধ নিয়ে, ইনসুলিন নিয়ে আস্তে আস্তে সে আরো জটিলতার দিকে চলে যাবে, জটিল থেকে জটিলতার দিকে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ওখানে নাই আমাদের এখানে প্রতি রবিবার, হ্যাঁ দুইটা করে, দুইটার একটা করে দিবেন। হ্যাঁ 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 ঠিক আছে। এখন ডায়াবেটিক যে রোগীগুলা তাদের সবচেয়ে বড় যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো শৃঙ্খলা। ডায়াবেটিক কেন হয় সেটা আমাদের জানতে হবে। ডায়াবেটিক হলে শরীরের কোন অর্গানের উপর ইফেক্ট পড়ে, কোন অর্গানের দুর্বলতা, কোন অর্গানের অক্ষমতা ওখানে নাই। স্যান্ডেল পায়ে দিয়ে আসেন না, স্যান্ডেল খুচরা আছে, খুচরা করে তো সেই বিষয়গুলো যদি জানা থাকে এবং পাশাপাশি হোমিও ঔষধ সেবন করা যায়, আশা করা যায় যে কোনো প্যাথির চেয়ে রোগী ভালো থাকবে। কারণ ডায়াবেটিক হলো যে অঙ্গের উপর, অর্গানের উপর আমাদের সবচেয়ে বেশি প্রভাবিত হয়, এফেক্টেড হয়, সেটা হলো প্যানক্রিয়াস। এখন কোন অর্গান যদি ক্ষতিগ্রস্ত হয়, কিছুটা অংশ ধ্বংসপ্রাপ্ত হয় বা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়, দ্বিতীয়বার রিকভারি করার সুযোগ নেই। যেমন দাঁত প্রথমবার উঠে যদি পড়ে যায় সেটা উঠবে, কিন্তু দ্বিতীয়বার পড়ে গেলে উঠবে না। কোনো হাড়ে যদি পচন ধরে, কেটে ফেলা হয়, সেটা আর বৃদ্ধি হবে না। এরকম কিছু অর্গান রয়েছে যেগুলা রিকভারি হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে 2 টাকা নিছেন, তাহলে কিছু রোগ আছে যেগুলা বর্তমান সময় পর্যন্ত এখনো কোনো চিকিৎসা ব্যবস্থা সেই পর্যায়ে পৌঁছেনি, যেটা স্বয়ংসম্পন্ন। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক সহ যে কোনো চিকিৎসা পদ্ধতি এখনো সেই অবস্থায় পৌঁছেনি, বা মানুষ এখনো সেই জ্ঞান পরিপূর্ণভাবে অর্জন করতে সক্ষম হয়নি। পৃথিবীতে সৃষ্টিকর্তা এমন কোন রোগ রাখেননি যার আরো শেফা নেই। প্রত্যেকটি জিনিসই জোড়ায় জোড়ায় পাঠিয়েছে, এই কথাটা কিন্তু আমরা সকলেই জানি। তো সেখানে রোগ এবং শেফা দুটো জোড়া লাগিয়ে দিলেই রোগটা আরোগ্য হয়ে যাবে, এইটুকু আমরা কিন্তু জানি। তাহলে সেই পর্যন্ত এখনো পৌঁছায় না। যেমন আমাদের হোমিওপ্যাথিতে এখনো সার্জারির উপরে কিন্তু দখল নেই, প্যাথোলজিক্যাল রিপোর্ট তৈরিতে দখল নেই। অনেক জায়গায় হচ্ছে, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আপনাদের মতো উদীয়মান হায়ার এডুকেটেড অনেকে রয়েছেন, তারা যখন আসছেন এবং পরবর্তী সময়গুলো যত যাবে দিন, হোমিওপ্যাথি যে প্রকৃতি নির্ভর চিকিৎসা, সঠিক একটি চিকিৎসা পদ্ধতি যত আসতে থাকবে আস্তে আস্তে, ততই এটা সমৃদ্ধশালী হবে, তত এটা নিয়ে গবেষণা হবে, ততই এটা নিয়ে রিসার্চ হবে এবং আসল সত্যটাকে আর প্রতিষ্ঠিত করতে পারবে। আস্তে আস্তে পরিপূর্ণতার দিকে যেতে থাকবে। তো যাই হোক, আমাদের 11:10 বেজে গেছে, আমরা মূল আলোচনায় ফিরে আসবো। আজকের আলোচনা থাকবে এখানে কোরআন তেলাওয়াত করার মতো কিছু আছেন কি? অনুগ্রহ করে একটু জানান প্লিজ।
কেউ আছেন কোরআন তেলাওয়াত করবার মতো? আমির হামজা ভাই আছেন? কেউ আছেন কোরআন তেলাওয়াত করবার মতো? একটু জানান প্লিজ, মাইকটা অন করে জানান। কেউ নাই? আমি তো আমির হামজা ভাইকে চিনি। কেউ নেই তাই না? আসসালামু আলাইকুম স্যার, আমি করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. صدق الله العظيم. আসসালামু আলাইকুম স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অহরাত্রি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনায়, ক্লাসিক হোমিওপ্যাথি প্ল্যাটফর্ম আলোচনায় উপস্থিত সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে প্রথম সকালের দিকে ক্লাস হচ্ছে, রমজান মাসটা এরকমই হবে। তো প্রতি শনিবার আমার আরেকটা চেম্বারে যাবার কারণেই, দূরে একটা চেম্বার আছে, ওখানে যাই প্রতি শনিবার। সেই জন্য গতকালকে আমার খেয়াল ছিল না, জন্য আমি আসলে আগে থেকে জানি নোটিস করতে পারি নাই। এর জন্য ক্লাসটা রবিবারে হয়েছে। তবে সামনে শনিবার হবে, তারপরের শনিবার আবার হয়তো রবিবারের দিকে ক্লাসটা নিব, কিংবা আগে পরে আমি জানিয়ে দেবো সেটা। তো আপনারা, আপনাদের কাছে রিকোয়েস্ট করবেন, আপনারা নোটিশের দিকে খেয়াল করবেন। নোটিশে আমি নোটিশ বোর্ড, যেটা দ্যাট ইজ অহরা 3 গ্রুপে সব নোটিশগুলো দেওয়া হবে, এবং ওখানে খেয়াল করবেন আমার ক্লাসগুলো কখন থাকে, কিভাবে থাকবে, মাঝে মাঝে ওটা একটু চেক করে দেখবেন। এবং অন্যকে ওখানে কোনো পোস্ট দিবেন না, তাহলে আমার নোটিশগুলো অনেকে দেখতে পাবেন, উপরে চলে যাবে। এটা শুধু নোটিশের জন্যই দেওয়ার, বিশেষত এটা। আজকে আলোচনা হলো আর্জেন্টাম নাইট্রিকাম ঔষধের প্রথম পর্ব আলোচনা হলো। তো আমি আলোচনা শেয়ার করার জন্য আমি স্ক্রিন শেয়ার করছি। ক্লাসটার রেকর্ড হবে, অনেকেই হয়তো উপস্থিত থাকতে পারবেন না, কারণ অনেকে পেশাজীবী রয়েছেন, চাকরি কিংবা কোনো কর্মস্থলে আছেন, যে কারণে তাদের জয়েন করাটা একটু কঠিন হবে। তো সেজন্যই রেকর্ড তো থাকেই, বরাবরই থাকে। একটু একটু। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ জয়ী, আমি ফোনটা নিয়ে এসেছি, এখানে তো রেকর্ড করতে হবে, চেম্বারে নিয়ে এসেছি। দুপুরে পর ফোন দিয়ে দিও, হ্যাঁ? আচ্ছা।
এগুলো সব নোট করা আপনাদের জন্য, সব পরবর্তীতে পর্যায়ক্রমে এই আর্জেনাইটিকাম। আমার মনিটর কি দেখতে পাচ্ছেন আপনারা? একজন একটু কাইন্ডলি জানান প্লিজ। দেখা যাচ্ছে। ওকে, আমাদের আজকের আলোচনা আর্জেন্টাম নাইট্রিকাম। এই ওষুধটি কিসের উপরে সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই, রূপা। এর আরেকটি নাম আছে নাইট্রেট অফ সিলভার, নাকি উৎস মিনারেল কিংডম বা খনিজ রাজ্য, এটা সহজে বোঝা যাচ্ছে। প্রুভিং করেছেন স্বয়ং ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার সহ আরো 66 জন এটি প্রুভিং করেছেন। এতগুলো প্রভার, তাহলে যে ঔষধের প্রভার যত বেশি থাকবে সেই ঔষধের সোর্সগুলা তত বেশি অথেন্টিক এবং নির্ভরযোগ্য, সেটা আমাদের মানতে হবে। কাতরতার দিক থেকে এরা মূলত গরম কাতর, আবার কোনো ক্ষেত্রে শীত কাতরও মনে হয়, তবে মূলত গরম কাতর। যেমন আমরা কিছু ওষুধ আছে যেগুলা বুঝতে কষ্ট হয় যে আসলে শীত কাতর না গরম কাতর, যেমন সালফার প্রথম গ্রেডে শীত কাতর, প্রথম গ্রেডে গরম কাতর। ন্যাট্রামিউর শীত কাতর এবং গরম কাতর, কিন্তু কাতরতার দিক থেকে কোনটাকে লিড দেয় সেটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। সালফার গরম কাতর, ন্যাট্রামিউর গরম কাতর, কিন্তু অন্য ক্ষেত্রে আবার এরা কখনো শীত কাতরও হতে পারে। এখন শীত কাতর হলো বলে আমি সালফার নিব না, এটা এটা এই বদ্ধমূল ধারণাটা আমাদের মাথার থেকে প্রথমে ঝেড়ে ফেলতে হবে। বদ্ধমূল ধারণা কেমন? ওই রকম, ওই যে বমির জন্য ইপিকাক, কৃমির জন্য সিনা, এরকম যেন বদ্ধমূল ধারণা কোন ফিজিশিয়ানের, চিকিৎসকের কোন ওষুধের প্রতি যেমন দুর্বলতা থাকা যাবে না, তেমনি বদ্ধমূল ধারণাও থাকা যাবে না। তেমনি আজকের আলোচনা যেটা আর্জেন্টাম নাইট্রিকাম, সিলভার রূপা থেকে তৈরি, এটা একটা ধাতব জিনিস। সোনা, রূপা, তামা, দস্তা, এই সব কিছু থেকেই কিন্তু ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান চমৎকার তার বিশ্লেষণের মাধ্যমে সে ধাতুর ভিতর থেকে, নেপথ্য থেকে লুকিয়ে থাকা ডাইনামিক কাজে লাগিয়ে ওষুধগুলোকে সূক্ষ্ম করে রোগের চিকিৎসা পদ্ধতি তিনি আবিষ্কার করেছেন সৃষ্টিকর্তার ইশারায়। তাহলে এটি প্রথমে গরম কাতর, পরবর্তীতে শীত কাতর। শীত কাতর হলেও এটি হবে। মেয়াজমের দিক থেকে সকল মায়াজমে বর্তমান সোরিক, সাইকোটিক, সিফিলিটিক, টিউবারকুলার সব কয়েকটি আছে। তবে যত দামি, খুবই গুরুত্বপূর্ণ লাইন এটা, যত দামি মেটাল, ধাতু তত বেশি সিফিলিটিক। অলওয়েজ রিমেম্বার, যত দামি মেটাল তত বেশি সিফিলিটিক। তার একটি উদাহরণ অরামমেট বা অরাম মেটালিকাম, যেটা কি থেকে তৈরি হয়? স্বর্ণ থেকে তৈরি হয়, যেটি ডিপ সিফিলিটিক। এটা আমাদের মনে রাখতেই হচ্ছে। ক্রিয়া স্থূল বা ক্রিয়াক্ষেত্র, ক্রিয়াস্থল বা ক্রিয়াক্ষেত্র, প্রত্যেকটা ওষুধেরই নির্দিষ্ট ক্রিয়াক্ষেত্র আছে। প্রত্যেকটা রোগীর শরীর এবং মনে কোন জায়গায় বেশি ক্রিয়া করে সেটি রক্তের উপরের সবচেয়ে বেশি ক্রিয়া প্রকাশিত হয়। এর ক্রিয়ার ফলে রক্ত তরল এবং কালো হয়ে যায়, লাল কণিকাগুলি লাল রং নষ্ট হয়ে যায় এবং শিরায় রক্তের গতি রুদ্ধ হয়ে শরীরের কালশিরা পড়ে এবং শরীরের পুষ্টির ব্যাঘাত ঘটে। এছাড়াও মস্তিষ্ক, মেরুদণ্ড, অস্থিবেষ্টের পর্দা, লিভার, কিডনি, অন্ননালী সহ বিভিন্ন দখল বা ক্রিয়া দেখতে পাই আমরা। তাহলে এই ওষুধটির ক্রিয়া, যেহেতু পলিক্রেস্ট একটি মেডিসিন, পলিক্রেস্ট, পলি মানে বহু, ক্রেস্ট মানে মাথা বা মুকুট, মানে যে ওষুধের বহু মাথা অর্থাৎ বহু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে, বহু রোগ আরোগ্য করতে সহায়ক কাজে লাগে, সেটিকে পলিক্রেস্ট মেডিসিন বলে। তাহলে এটি পলিক্রেস্ট। দেখেন ক্রিয়াক্ষেত্রগুলো কত ভাবে বিস্তৃত। বড় বড় যে অর্গান গুলা দেখেন, শরীর পুষ্টির ব্যাঘাত ঘটায়, মানে কি পুরা ডাইজেস্টিভ সিস্টেমের গোলযোগ ঘটানোর জন্য এই ওষুধ যথেষ্ট। মস্তিষ্ক মানে কি পুরা মস্তিষ্ক, মেরুদণ্ড মানে পুরা
নার্ভাস সিস্টেম এর প্রভাব, হাড়ের উপর, পেরিঅস্ট্রিয়াম যেটা হাড়ের উপরে, লিভার সবচেয়ে বড় অর্গান আমাদের শরীরের মধ্যে, লিভার হলো সবচেয়ে বড় অর্গান, কিডনি, ভাইটাল অর্গান, সব বিভিন্ন জায়গার কিয়া দেখতে আমরা পাই। তাহলে এই ওষুধটি নিঃসন্দেহে বহু ব্যাপকভাবে বিস্তৃত একটি ওষুধ। তাহলে এটা খুব ভালো মতো আমাদের রপ্ত করা দরকার। উপযোগিতা, নার্ভাস চরিত্রের ব্যক্তি, শুষ্ক, জীর্ণ শীর্ণ এবং কম বয়সেও যাদের বৃদ্ধের মতো দেখতে লাগে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহারের উপযোগী ক্ষেত্র তৈরি হয়। যারা খুব সাহসী তাদের জন্য একরকম, যারা খুব অপরিষ্কার তাদের জন্য একরকম, পরিষ্কার পরিচ্ছন্ন হলে একরকম, হৃষ্টপুষ্ট হলে একরকম, জীর্ণ শীর্ণ হলে একরকম। তো এই যে বিভিন্ন চরিত্র, প্রত্যেকটা ঔষধের মধ্যেই ইন্ডিভিজুয়াল এই চরিত্রগুলা বিদ্যমান থাকে। নিম্নাঙ্গের দুর্বলতা বেশি প্রকট হয় এদের, নিম্নাঙ্গের, লোয়ার এক্সট্রিমিটিস। আসলে ঔষধের নামের অক্ষরের মধ্যে বৈশিষ্ট্যগুলো লুকিয়ে থাকে খুব চমৎকার ভাবে। আমরা এই ওষুধের প্রথমেই সেটি দেখবো, যেটি নাইট্রিক অ্যাসিডের প্রায় শেষের দিকে দেখেছিলাম। আর্জেন্টাম এবং নাইট্রিকাম, প্রথমে আমরা এ থেকে শুরু করব। অ্যাংজাইটি, উচ্চারণটা হবে অ্যাংজাইটি, এ জফলা আকার অনিশ্বর। অ্যাংজাইটি মানে উদ্বিগ্ন বা আশঙ্কা। এটা বিশেষ করে ভয়ের সঙ্গে যে দুশ্চিন্তা, ভয়ও থাকবে মানে আতঙ্ক থাকবে, সেই সঙ্গে দুশ্চিন্তা, এটা মিলেই বিশেষ করে অ্যাংজাইটি হয়, দুটো মানে যুগপৎ মিলনে। এর প্রচন্ড আশঙ্কা পরায়ণ, প্রচন্ড উদ্বিগ্ন, যে কোনো কাজে এর আশঙ্কা, এটা যদি হয়, এটা করলে কি হবে। আমরা পরের আলোচনায় এই অ্যাংজাইটির অনেক স্বাক্ষর পাবো, নজির পাবো। 2 নম্বর আর র্যাপিড, দ্রুত। এরা যে কোনো কাজ খুব দ্রুত করে, দ্রুত খাওয়া, দ্রুত হাঁটা, দ্রুত চলা, মানে চলা বলা চলা কলা সব এদের দ্রুত। কোনো কাজে মানে স্থিরতা নেই, সবসময় অস্থির থাকে। যারা দ্রুত করে তারা অস্থিরতার মধ্যে দিয়ে যায়, তার কোনো কাজ রেখে তারা বসে থাকতে পারে না, কাজ টাজ করে চুপচাপ বসে থাকবে, নির্দিষ্ট সময়ের আগে করবে। এটা তো এই ওষুধের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, যেটা আমরা পরে আসছি। জিতে দ্রুতর আরো বেশ কিছু ওষুধ কিন্তু রয়েছে, মার্কুরিয়াস আছে, হিপারসালফ আছে, এগুলাও কিন্তু খুব দ্রুত কাজকর্ম করে। জিতে গ্যাদারিং ইনটলারেন্স, গ্যাদারিং, সরি এখানে আপনার স্পেসটা হয়ে গেছে, ইনটলারেন্স একসাথে হবে, এটার অর্থ হলো অসহ্য। গ্যাদারিং মানে কি, জনসমাবেশ, গ্যাদারিং শব্দের অর্থ জনসমাবেশ, জনসমাগম, সেটাকে ইনটলারেন্স, অসহ্য, সহ্য করতে পারে না। লোক সমাগম এরা সহ্য করতে পারে না, লোকজন থাকলে তার দম আটকে আসে মনে হয়, অ্যাকোনাইটের মতো। অ্যাকোনাইট ওষুধের সঙ্গে অনেক মিল আছে। এক্সাইটমেন্ট, উত্তেজনা বা অস্থিরতা, এদের মধ্যে সবসময় উত্তেজনা থাকে, তাড়াহুড়ো থাকে, সব কাজের মধ্যেই একটা অস্থিরতা, সব কাজের মধ্যেই কি করে দ্রুত শেষ করব, কি করে নির্দিষ্ট সময়ের আগে শেষ করব। এতে নার্ভাস, বিচলিত বা ভীত সন্ত্রস্ত। এই যে উপরে অ্যাংজাইটি, এরপরে এতে অ্যাংজাইটি প্রথমের, আর এতে নার্ভাস, একে অপরের সঙ্গে মানে একেবারে মিল বন্ধন, বিচলিত বা ভীত সন্ত্রস্ত হওয়া। কারণ সে তো উদ্বিগ্ন থাকে, কি ঘটবে, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্নতা, তাই তার মূল কথা, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। সব সময় একটা আতঙ্ক, ভয়, বিশেষ করে ভবিষ্যৎ নিয়ে ভয়, যেটা কল্পনার বাইরে, অনেক সময় যেটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, এইরকম অকল্পনীয় ভয় তার মধ্যে বেশি দেখা যায় এই রোগের মধ্যে। টিতে টাইম পাস স্লোলি, সময় খুব ধীরে প্রবাহিত হয়। এই কথাটা এই ওষুধের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। কেন?
মামার বাড়ি যাবে কিংবা শ্বশুর বাড়ি যাবে, কখন যাবে? ট্রেন ঠিক সকাল 10টায়। সে তার সংসারের যাবতীয় কাজ, 7 দিনের জন্য বেড়াতে কিংবা 1 মাসের জন্য বেড়াতে যাবে, যাবতীয় কাজ কমপ্লিট করে রাখবে। এটা করে যায়, ওটা করে যায়, আবার কবে আসবো, কি হবে এর মধ্যে, যদি এমন হয়, যদি তেমন হয়, নানান রকমের হিজিবিজি চিন্তা, অকল্পনীয় অবাস্তব চিন্তায় ভরপুর হয়ে যায়। এই জন্য সে অনেক ভোরে ওঠে, কাজকর্ম কমপ্লিট করে, তাড়াহুড়ো করে, দ্রুততার সঙ্গে করে, যে র্যাপিড। কেননা 10টায় ট্রেন, আমাকে অনেক আগে যে বসে থাকতে হবে। সে 1 ঘন্টা 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকবে স্টেশনে। আর এত, কারণ যদি ট্রেন চলে যায়, যদি শব্দটা যেন মনে থাকে, এটা পরবর্তীতে আসছে আলোচনা। এই জন্য সে সবসময়ের জন্য আগেই কাজগুলো করে বসে থাকে, তখন আর সময় তার কাছে দ্রুত যেতে চায় না, মনে হয় সময় কেন যাচ্ছে না, স্টেশনে গিয়ে বসে থাকবে, ট্রেন কেন আসে না। এই জন্য তার কাছে দ্রুত তাড়াহুড়া করে কাজ করে, খুব অস্থির থাকে। যারা অস্থির থাকে তাদের সময় দ্রুত যায় না, তারা খুব দ্রুত কাজ কমপ্লিট করে থাকে, যেটা পরবর্তী তার সময় যেতে চায় না, কারণ সে তো তখন বসে আছে, কোনো কাজ নাই হাতে, কাজ না থাকলে তো তার সময় যেতে চাইবে না। দেখেন একটা পয়েন্টের সঙ্গে আরেকটা পয়েন্টে কত সুন্দর মিল। ইউতে আর্জেন্ট, জরুরি অবস্থায়, সকল ক্ষেত্রে ওই একই কথা। র্যাপিড, অ্যাংজাইটি, টাইম পাস স্লোলি, এটার সঙ্গে আর্জেন্ট, জরুরি অবস্থা, সকল ক্ষেত্রে জরুরি মনে করে, জন্যই তাড়াহুড়া করে। বলে না যে কাজটা তাড়াতাড়ি করে করো, খুব জরুরি, তাড়াতাড়ি করে দাও, এই যে আর্জেন্ট। এমতে মেন্টালি ভেরি উইক, মানসিকভাবে খুবই দুর্বল, কারণ সে ভীত। আর যারা ভীত হয় তারা মানসিকভাবে দুর্বল থাকে চরম, তাদের কনফিডেন্সের অভাব, সেলফ কনফিডেন্সের অভাব, আত্মবিশ্বাসের চরম অভাব থাকে। এতে নয়েজ ইনটলারেন্স, গোলমাল অসহ্য, এরা গোলমাল একদম সহ্য করতে পারে না। এই জন্যই তারা জনসমাগম, এই যে এখানে আছে এই যে জিতে, গ্যাদারিং ইনটলারেন্স, মানে জনসমাগম হলে কি হবে, ওখানে গ্যাদারিং হবে, কথাবার্তা হবে, নানান রকম শব্দ হবে, কিন্তু সে এই গোলমালগুলা মোটেও সহ্য করতে পারে না। দেখবেন অনেক ওষুধের আছে কি, গোলমালের মধ্যে সে ভালো থাকে। গ্রাফাইটিসের রোগী গোলমালের মধ্যে সে ভালো শুনতে পায়, কি অদ্ভুত অদ্ভুত চিত্র আমরা হোমিওপ্যাথিতে এসে দেখি। কারণ কি, গোলমালের মধ্যে সে ভালো শুনবে। কেন শুনবে ভালো? কারণ ভাইটাল ফোর্স ওটাই তাকে ব্যক্ত করছে, এটা একটা ব্যতিক্রম, এই ব্যতিক্রম ধরে আমাকে এর শেফা দাও, এটা আমার একটা সমস্যা। তাই তখন লক্ষণ সাদৃশ্য, অন্যান্য লক্ষণ সাদৃশ্যে তাকে সঠিক ঔষধ নির্বাচন করা যায়। আমরা জানি যে প্রত্যেকটা লক্ষণ কি, শরীরের মধ্যে যে লক্ষণগুলো আছে সেগুলো প্রত্যেকটাই আমাদের ভিতরে যে ভাইটাল ফোর্স, তার আত্মচিৎকার। এখন বিষয় হলো যে এই ভাইটাল ফোর্সটা কি, সেটাও তো আমাদের সুস্পষ্ট একটা ধারণা থাকা দরকার। আমি খুব সংক্ষেপে একটু বলি, খুবই সংক্ষেপে। সেটা হলো প্রত্যেকটা মানুষের ভিতরে একটা অদৃশ্য শক্তি থাকে, একটা অদৃশ্য শক্তি থাকে। সেই শক্তিটাকে অন্যান্য পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, সেটাকে বলে ইমিউনিটি পাওয়ার। কিন্তু ডক্টর স্যামুয়েল হ্যারিসন স্যার এটার নাম দিয়েছেন ভাইটাল ফোর্স, জীবনী শক্তি। এটা জীবন নয়, কিন্তু জীবনের সবচেয়ে আপন ব্যক্তি। এই যে আমাদের খাঁচা শরীর, এটা তো একটা খাঁচা মাত্র, এর ভিতরে যদি জীবন না থাকে, এটা নিথর দেহ ছাড়া কিচ্ছু। আমরা যে মারা গেলে, যেমন আপনারা জানেন যে গত কালকের আগের দিন আমার আপন ফুফু মারা গেছেন, আমার পরামর্শদাতা, আমার একদম শ্রেষ্ঠ অভিভাবক বলা যায়। ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন। তো নিথর দেহ, আসল জিনিসটা তো উড়ে গেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে সেই জীবনটা থাকবে, জীবন নামের সেই অদৃশ্য শক্তিটা থাকবে, ততক্ষণ কিন্তু একটা মূর্তির সাথে মানুষের
যে মুভমেন্টগত পরিবর্তন, একটা লাশ এবং একটা জীবিত মানুষের মধ্যে পার্থক্য আছে। তখন ভাইটাল ফোর্স থাকবে না। ভাইটাল ফোর্স মধ্যস্থতাকারী, যেটা জীবন এবং সেই শরীরের সঙ্গে, শরীর এবং মনের সঙ্গে একটা সেতু বন্ধন তৈরি করে। আমরা এটা চিন্তা করতে পারি একটা বিল্ডিং এর সঙ্গে। একটা বিল্ডিং পরিচালনা করবার জন্য একটা কেয়ারটেকার দরকার। বিল্ডিং এর হয়তো 10 তলা বিল্ডিং, 20টা ফ্ল্যাট, সেখানে 20টা ফ্যামিলি থাকে ভাড়া। এখন একজনের ট্যাপ নষ্ট হয়ে গেল, মূল পাইপটা ফেটে গেল, পানির যে লাইন সেটি নষ্ট হয়ে গেল, কাকে বলবে? মালিকের তো অনেক বিল্ডিং, এক মালিককে 10টা বিল্ডিং এর জন্য কাজ করতে পারবে? ওই বিল্ডিং এর জন্য ওই মালিক যে কেয়ারটেকারটাকে রেখে দিয়েছে বেতন দিয়ে, তার কাজ হলো এই বিল্ডিং এর যাবতীয় যে কমপ্লেন সেগুলো সমাধান করে দিবে, টাকা মালিক দিবে, সাপোর্ট। অর্থাৎ একজনের মূল পাইপ, মোটা পাইপটা ফেটে গিয়ে চারপাশে পানি দিয়ে একদম সরবরাহ হয়ে যাচ্ছে, সেটা ঠিক করার জন্য বিল্ডিং এর কেউ বলে দিল, বিল্ডিং এর কেউ বলছে এই কেয়ারটেকার ভাই, নিচে হয়তো বসে আছে উনি, সেই 9 তলা থেকে ডাকছে কেয়ারটেকার ভাই, কেয়ারটেকার ভাই। তখন বলছে কি? সে যদি চুপ করে যায় ওই সময়, তাহলে কি কেয়ারটেকার কিছু বুঝতে পারবে? বলছে এমনি হয়তো ডাকছে। সে বলবে যে আমার হেল্প দরকার, হেল্প। সে যদি নির্দিষ্ট করে না বলে যে হেল্পটা কি, তাহলে তো কেয়ারটেকার বোঝার সম্ভব না, কারণ সে দেখতে পাচ্ছে না বিল্ডিং এর পিছন সাইডে সেটি ঘটেছে। এই মুহূর্তে দেখবে না, হয়তো পরে কখনো দেখবে। তখন বলবে কেয়ারটেকার ভাই, কি বলছো, ডাকছো কেন, কি সমস্যা? বলতে তোমার এই বিল্ডিং এর পেছনে যে মোটা পাইপ ছিল পানি সাপ্লাই নিচে পাস করার জন্য, সেই পাইপটা ফেটে গেছে, চারদিকে পানি দিয়ে ইয়ে হয়ে গেছে, অন্যান্য বিল্ডিং এর কষ্ট হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে। তখন কেয়ারটেকার কি বলবে? সেখানে গিয়ে পর্যবেক্ষণ করবে, দেখবে, দেখার পরে সংশ্লিষ্ট যে মিস্ত্রি, যারা এক্সপার্ট স্যানিটারি মিস্ত্রি, তাদেরকে, যারা এক্সপার্ট ওই বিষয়ে, তাদেরকে ডেকে নিয়ে আসবে এবং সেটা ঠিক করে দেবে। এই যে চিৎকার চেঁচামেচি করলো, চিৎকার করলো, মূল কাজ দায়িত্বটা পালন করলো কেয়ারটেকার। কেয়ারটেকার কি বললো যে এই মিস্ত্রি ভাই আসো আসো, আমার এই বিল্ডিং এর পাইপটা পিছনে ফেটে গেছে, মালিক যদি জানে আমি এখন খেয়াল করিনি, তাহলে তো চলবে না, আমাকে বকাঝকা করতে পারে, তুমি এটা ঠিক করে দিয়ে দাও। এই যে চিৎকার, এই যে হেল্প করা, এই বিল্ডিং এর কোথায় ফেটে গেল, কোথায় রং নষ্ট হলো, কোথায় ছাদ ফুটো হলো, সব দেখার দায়িত্ব কিন্তু কেয়ারটেকারের। আমরা যদি এরকম একটা ধরে নেই, এটাই হবে তা না, এর আরো অনেক বেশি কিছু। আমাদের শরীরের মধ্যে একটা ফোড়া যদি হয়, তখন দেখবেন এই জায়গা কখনো লাল হয়ে যাবে ফোড়া, কখনো নীল হয়ে যাবে, কখনো দপদপ করবে, কখনো গরম থাকবে, কখনো ঠান্ডা থাকবে। এখন আমাদের ভিতরে যে কেয়ারটেকার গুলো আছে, দ্যাট ইজ ভাইটাল ফোর্স, তার কি কাজ? ভেতরের কোথাও একটা সমস্যা হয়েছে, সেটার লক্ষণ অবশ্যই ফুটিয়ে তুলবে। সৃষ্টিকর্তা এমন ভাবে শরীরটা তৈরি করেছে, তার শরীরের একটি ভাষা আছে, শরীর এবং মনের একটি ভাষা আছে, সে ভাষাটা আমাদের জানতে হবে। আরেকটি কথা, প্রকৃতির নিয়ম সবকিছু ব্যক্ত করা, প্রকাশ করাই প্রকৃতির নিয়ম। গোপন কিছু যেটা করবে, তাহলে সেটা গোপনই থাকবে, সেটা অন্য কারো জানার ক্ষমতা নাই। কিন্তু যেটা মানুষের সাধ্যের মধ্যে, মানুষের পক্ষে সেটা রিকভারি করা সম্ভব, সেটা অবশ্যই সৃষ্টিকর্তা প্রকাশ করে দেবে। এটা কিন্তু প্রকৃতির নিয়ম, এই নিয়ম অলঙ্ঘনীয়। জ্বর আসলো, ভিতরের কোন একটা গোলযোগ চলছে শরীরের বা মনের, তার প্রেক্ষিতে জ্বর আসলো। এই যে প্রকাশ, এই প্রকাশভঙ্গি প্রকৃতির একটা অমোঘ নিয়ম। বাইরের শত্রুর থেকে আমাদের শরীর প্রতিটা মুহূর্তে শত্রু দ্বারা আক্রমণ করছে, প্রত্যেকটা বাইরের শত্রু দ্বারা, যেটা অ্যালোপ্যাথিতে নাম দেয় ব্যাকটেরিয়া, ভাইরাস, কিংবা আরো নাম জানা অজানা অনেক কিছু এখন আবিষ্কারই হয়নি, এমন কিছু আক্রমণ করছে। কিন্তু প্রতিটা মুহূর্তে আমাদের শরীর
ভিতরে ভাইটাল ফোর্স সেটাকে প্রোটেক্ট করছে। এক গ্লাস পানিতে কি থাকে? এক গ্লাস পানির মধ্যে অনেক হয়তো ব্যাকটেরিয়া থাকতে পারে, যেটা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা যায়, খালি চোখে দেখা যায় না। অথচ আমরা সেগুলো খাচ্ছি, দিয়ে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। কে ঠিক করছে? কোথাও একটু কেটে গেল, একটু ওটা চিকিৎসা নিলে এমনিতেই হয়তো সেরে যাবে। আপনি পড়ে গেলেন, একটু ব্যথা পেলেন, সেরে গেল। আপনি বাইরে বের হলেন, হঠাৎ করে ঠান্ডা লেগে বৃষ্টিতে ভিজে জ্বর চলে আসলো, কোন ওষুধ না খেলেও সেরে যেতে পারে। কে সারালো এটা? কে সারালো? কিংবা সারানোর এই মেকানিজমটা কে দিয়েছে? ভিতর সৃষ্টিকর্তা। এবং সেই কেয়ারটেকার, যেটা ভাইটাল ফোর্স, অদৃশ্য শক্তি, সেই শক্তির কাজ হলো এইখানে সেগুলো মেরামত করে দেওয়া। তেমনি যখন শরীরে ফোড়া হয়, এই ফোড়াটা লাল, গরম, দপদপ করে ব্যথা। ফোড়াটা উঠেছে হয়তো 2 দিন ধরে কি 1 দিন ধরে। এখন বলেন, লাল দপদপ করে ব্যথা, চিরিক মেরে ব্যথা উঠছে, কিংবা দপদপ করছে এবং গরম, উত্তপ্ত। এখন এই যে একটি ভাষা, এটা কিসের ভাষা? শরীরের ভাষা। খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা। শরীর এটা না বুঝলে হোমিওপ্যাথ বুঝতে পারবে না। সে যদি ভাইটাল ফোর্স না বুঝে, যদি ভাইটাল ফোর্স আলাদা ক্লাস হবে, এই ভাষাটা যদি কোনো কেউ না বুঝে, তাহলে হোমিওপ্যাথ সে বুঝবে না। এই যে বললাম, যেটা ফোড়া, এটা আপনি কোন অ্যালোপ্যাথি, কোন হার্বাল, কোন ইউনানি, কোন আয়ুর্বেদিক ডাক্তারকে দেখান, সে কি বলবে? তাদের যে ওষুধগুলা, গদবাদা ওষুধ, জ্বরের জন্য প্যারাসিটামল, গ্যাসের জন্য প্রাজল, অমিপ্রাজল হোক, প্যান্টোপ্রাজল, যে কোনো একটা এই ধরনের ওষুধ দেবে। ফোড়ার জন্য হয়তো এরকম একটা কিছু অ্যান্টিবায়োটিক কিংবা এরকম কিছু একটা ওষুধ দেবে। কিন্তু হোমিওপ্যাথি কি তাই? এখানে হোমিওপ্যাথি কি করছে? আপনারা এখানে যারা আছেন সকলেই হোমিও অনুরাগী, হোমিওপ্যাথ হচ্ছেন বা হতে যাচ্ছেন, কেউ হয়েছেন। আপনি বলেন তো, এই যে ভাইটাল ফোর্স যে সিগন্যালটা দিল, একটা ফোড়া হয়েছে, এটা লাল, গরম, উত্তপ্ত এবং সেটা দপদপ করছে, আপনারা সকলে সেই ভাষাটা শিখেছেন। কিভাবে শিখেছেন? আপনারা কোত্থেকে শিখেছেন? কোন অ্যালোপ্যাথির কাছে? অন্য কোনো প্যাথির কাছে? নো, হোমিওপ্যাথিক মেটারেমেডি করে শিখছে। আর হোমিওপ্যাথিক মেটারেমেডি কি সেটা আমরা সকলে জানি। সুস্থ মানুষের দেহে ঔষধ প্রবীণ করে যে লক্ষণগুলো এসেছে, সেগুলো যে বইগুলোতে স্থান পেয়েছে, সেগুলাই হলো মেটারেমেডিকা। এবার আপনারা এই ভাষাটা চিনে ফেলেছেন, অর্থাৎ তার ভিতরে এই ঔষধের, এই রোগের একটু অংশ আছে। পৃথিবীতে সৃষ্টিকর্তা সবকিছু জোড়ায় জোড়ায় পাঠিয়েছে, সবকিছু। সেই জোড়ায় জোড়ায় যেটি পাঠিয়েছে, সেইটির একটা অংশ তার শরীরে প্রাকৃতিক ভাবে এসেছে। এই রোগীর মধ্যে যে ফোড়াটা নিয়ে এসেছে আপনার চেম্বারে, এবার আপনাকে এই একই জোড়া, অপর অংশটা, নর্থ পোল এবং সাউথ পোল, চুম্বকের যে একটা সূত্র, এই হয়তো নর্থ পোল এসেছে, আপনাকে সাউথ পোল, অর্থাৎ বিপরীতটা, জোড়ার আরেকটা মাথা আপনাকে এখানে সংযুক্ত করতে হবে, প্রকৃতির নিয়ম। তাহলেই রোগটা আরোগ্য হবে। একজন বলেন তো, ওষুধটা কি হবে? বেলেডোনা স্যার। হ্যাঁ, বেলেডোনা স্যার। ইয়েস, থ্যাংক ইউ। আমার মুন্নাফ ভাই চমৎকার করে বলে দিলেন, বেলেডোনা। বাহ, তাহলে কি আপনি এটা কোথায় শিখলেন ভাই? আপনি তো অন্য কোনো জায়গায় শেখান নাই। আপনি এটা প্রকৃতির যে নিয়ম। কি প্রকৃতির নিয়ম? আমি মুখের কথা বললেই প্রকৃতির নিয়ম হবে? আমি জোর গলায় বললেই হবে? না, হবে না। এটা সুপ্রতিষ্ঠিত, সুপ্রমাণিত। এই প্রমাণ অখণ্ডনীয়, কিয়ামত পর্যন্ত এই অখণ্ডনীয় নিয়ম চলবে, যেটা আজকে 235 বছর ধরে চলছে, সেই নিয়মই চলবে। একটু মিউট করেন, কার জন্য আনমিউট আছে প্লিজ। এই যে অলঙ্ঘনীয় নিয়ম, বেলেডোনা, এই বেলেডোনাই নির্দেশ করছে। ভাইটাল ফোর্স বলছে, আমাকে অ্যান্টিবায়োটিক দিও না, আমাকে বেলেডোনা দাও। কিছু দিও না সেটা বলেনি, বলছে আমাকে বেলেডোনা দাও। বেলাডোনা, বেলাডোনা, সুন্দরী নারী, বেলাডোনা অর্থ আর কি। যাই হোক, বেলাডোনা আমাকে দাও। বাস, তাকে 1 ডোজ 2 ডোজ বেলাডোনা ওষুধ দেওয়াতে সেটা নির্মল আরোগ্য সম্ভব হলো। এটা তো 200-250 বছর প্রায় আগেই এটা প্রমাণিত হয়েছে, ওষুধটা বেলাডোনা। কেন? সুস্থ মানুষের দেহে সে বেলাডোনা যে ঔষধ, সেটি স্থূল মাত্রায় 100 জন রোগীকে ধরেন সেবন করানো হয়েছে। এর অধিকাংশের মধ্যেই
যাদের মধ্যে ফোড়া হয়েছে তাদের এই লক্ষণ নিয়েই ফুটে উঠেছে, এই লক্ষণ নিয়েই ফোড়া হয়েছে, দপদপ করেছে, লাল হয়েছে, গরম উষ্ণ, তাহলে এটা বেলাডোনা। এবার যদি এখানে এমন হয় ফোড়াটা লাল হয়েছে, এটাও ঠিক, দপদপ কর, ব্যথা আছে, কিন্তু খুব স্পর্শকাতর, হাত দিতে পারছে না, মানে একজন ডক্টর যে আসবে এসে যে হাত দিবে সে মনে হয় যে 1 ফুট দূরে থেকে বলছে ওরে বাপারে ধারে কাছে এসো না, মানে স্পর্শকাতর তার শুধু ওখানেই না, তার মনেও, সেখানে কিন্তু হাত স্পর্শই করেনি, স্পর্শ করতে তার স্ক্রিন টাচ করতে হবে, সেটা তো করেনি, ধরুন 6 ইঞ্চি বা 1 ফুট দূরে আছে, সেখান থেকে মনে হচ্ছে মনে টাচ করে ফেললো, এবং সেটা গরম দিলে সে খুবই আরাম বোধ করছে, যেটা বেলেডোনাতে হতো না, এটাতে গরম দিলে আরাম বোধ করছে, এবং সেখানে একদম কাটা ফোটা স্প্লিন্টার লাইক সেন্সেশন, পেইন স্প্লিন্টার লাইক সেন্সেশন, মানে কাটা ফোটার মতো অনুভূতি হচ্ছে তার মধ্যে। দেখেন একই ফোড়া, দেখতেও একই রকম, কিন্তু দুইটা পার্থক্য, বিশেষ করে এটার উপরে, আরো অন্যান্য পার্থক্য তো থাকবেই, এইটার উপরে 2-3টা পার্থক্য। গরম দিলে আরাম হচ্ছে, যেটা আগে হতো না, এবং দপদপ কর ব্যথা থাকুক আর না থাকুক, তার ভিতরে কাটা ফোটার মতো এক ধরনের অনুভূতি হচ্ছে, পুজ উৎপত্তির কাছাকাছি বা পুজ উৎপাদন হচ্ছে। এক্ষেত্রে ভাইটাল ফোর্স কি সিগন্যাল দিচ্ছে বলেন তো, আরেকজন বলেন প্লিজ। স্যার হিপার হইতে পারে। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে মনিটরটা দেখতে পাচ্ছি না, কারণ আমার এই যে যেহেতু মনিটরে স্লাইড আছে এজন্য। তো হিপার সালভ আপনি কোথায় শিখলেন ভাই এটা? আপনি শিখেছেন প্রকৃতির কাছে। ওই প্রকৃতিটা ওষুধ প্রবীণ কালে এই বই লেখা ছিল, এবং এই বইগুলাতে পুস্তকে এসেছে, যেগুলো আমরা পড়ছি 200-250 বছর ধরে পরবর্তী পরস্পরায় বংশ পরম্পরায়। এটাই সেটা কিয়ামত পর্যন্ত তাই থাকবে। এই প্রকৃতির নিয়ম অলঙ্ঘনীয়, প্রকৃতির নিয়ম অলঙ্ঘনীয়। যেটা যে উদাহরণটা বারবার দিয়ে আরেকটু না বললেই নয়, যে দেখেন হাঁসের বাচ্চাকে পানিতে ফেলে দিলে সে ওভাবেই থাকবে, জন্মের পরে সে কিন্তু আরাম পাবে, বোধ করবে, কিন্তু মুরগির ছানাকে ছেড়ে দেন সে মারা যেতে পারে। তেমনি আপনি ছাগলের বাচ্চাকে পানিতে দেন সে মারা যেতে পারে, কিন্তু মহিষের বাছুরকে দেন তো সে ঠিকঠাক মতো কিন্তু আরাম বোধ, কমফোর্টেবল করবে। এটা কি আছে তার ভিতরে? সফটওয়্যার দেওয়া আছে। এটা প্রকৃতির নিয়ম, এটা কোনো লঙ্ঘন হবে না কখনো, সেটা আদি থেকে অন্ত পর্যন্ত চলবে। সূর্য যেভাবে উদয় হয় অস্ত সেভাবেই চলবে, মানুষ পেটের ভিতর যেভাবে জন্মগ্রহণ করে সেভাবেই হবে। এটাই প্রকৃতির নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতির বুকে কেউ হাত দিলে, উল্টাতে চাইলে তার প্রতিশোধ প্রকৃতি দিবেই। এই যে প্রকৃতি নির্ভর এই কথাগুলো, এই সত্য চিরন্তন বাস্তব কথা, সুপ্রতিষ্ঠিত প্রমাণিত কথাগুলা আমাদের সর্বদা মাথায় রাখতে হবে, তাহলে আমরা ক্লাসিক ওয়েতে হাঁটতে পারবো। তাহলে ভাইটাল ফোর্স আমাদের চিন্তা হবে, ভাইটাল ফোর্সটা কি? আত্মচিৎকার। ভাইটাল ফোর্স হলো শরীর বা মনের আত্মচিৎকার, চিৎকার করে বলছে আমাকে হিপার সাল দাও, আমাকে হিপার সাল দাও। আপনি বেলাডোনা দিবেন, কাজ হবে না। আপনি মার্সল দিবেন, কাজ হবে না। আপনি সালিসিয়া দিবেন, কাজ হবে না। ওখানে হিপার সালভই লাগবে। অনলি ওয়ান মেডিসিন, ওয়ান টাইম ফর এ সিঙ্গেল পেশেন্ট, অ্যান্ড পোটেন্টাইজ মেডিসিন। তাহলে এই যে এবার কি হলো, যে এই রোগীর হয়তো ওখানে ফোড়াটা আরামসে হাতাচ্ছেন, টাচ করছেন, ইয়া করে, কোনো সমস্যা নাই, কোনো অভিযোগই নাই রোগীর। আছে ফোড়া হয়েছে, সারালে ভালো হয়, বেশ কিছুদিন ধরে হচ্ছে, কিছুই হচ্ছে না, পাকছেও না, আবার ইয়াও হচ্ছে না, মানে ঠান্ডা ফোড়া যাকে বলে। অথচ রোগী প্রচন্ড পিপাসা, মুখ রসালো, লালা পরে, দু একটা লক্ষণ নিয়ে দেখি লালা পরে উভয় কাতর আছে, এবং টয়লেটের খোঁজ নিয়ে দেখতে পারেন যে হ্যাঁ তার অতৃপ্তিকর টয়লেট, মুখে দুর্গন্ধ থাকে। বলেন তো জিহ্বা থলথলে, দাঁতের ছাপযুক্ত এই ফোড়ার জন্য এবার কি ওষুধ সাজেস্ট হবে? স্যার মার্কসল। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। মার্কুরিয়াস সলিউবিলিস, দ্যাট ইজ মার্কসল বা মার্ক ভাইবাস বা কুইক সিলভার, এর ছদ্মনাম বা আরেকটা নাম হলো কুইক সিলভার। যে মার্কারিটা আমরা ওই জ্বর মাপার যে থার্মোমিটার তার মধ্যে থাকি, পারদ, সেই ওষুধটা এখানে লাগবে। দেখেন হোমিওপ্যাথি কেন ইন্ডিভিজুয়াল, হোমিওপ্যাথি অন্যান্য প্যাথি থেকে কেন আলাদা? কারণ এখানে একটা ফোড়াতে কখনোই পার্সোনাল ভাইটাল ফোর্স কি বলছে, ভাইটাল ফোর্স কাজ কি? ভাইটাল ফোর্স ভিতরে কোনো একটা জটিলতা দেখা দিয়েছে, কমপ্লেক্স দেখা দিয়েছে। এবার আপনার কাছে হেল্প চাইবে, কিভাবে চাইবে? সে বাংলা দিয়ে বলবে, ইংরেজিতে বলবে, না উর্দু দিয়ে বলবে? নো, তার নিজস্ব একটা ভাষা আছে, এবং হেল্প নেয় সেটা শরীর এবং মনের। এখানে শরীরের হেল্প নিচ্ছে, ওখানে সে একটা প্রদাহ সৃষ্টি করে ফেলেছে, একটা ফোড়ার আকারে দিয়েছে,
এটা তার ভাষা, এটা প্রকৃতির ভাষা, এবং সেটার মধ্যে বলছে তুমি এইটা দাও, না হলে ভিতরে কোথাও একটা গোলযোগ হবে অচিরেই। এখন অথবা কোথাও একটা জটিলতা প্রসেস শুরু হয়েছে, এখনই এটাকে নির্মূল করতে হবে। তোমার জন্য এখনই করা উচিত বা উপযুক্ত সময়ের জন্য আমাকে এই মার্কসল দাও, তো কয়েক ডোজ মার্কসল দাও। তুমি দিতে থাকো, আমি বলবো যে কখন দেওয়া লাগবে না। দিতে দিতে বাস উন্নতি হয়ে গেল। আরেকবার যখন দিলেন তখন আবার একটু বৃদ্ধি, তার মানে ভাইটাল পর বলে দিল না আর দিও না, একবার বেশি হয়ে গেছে আর দিও না, আমি এখন রিকভারি করব, কিংবা আপাতত দিও না, পরবর্তীতে যদি লাগে আমি আবার জানাবো। তার মানে কি, ওষুধ কোনো চিকিৎসা দিতে পড়া ভালো হয়ে গেল, 7 দিন ওষুধ দিলেন, দেওয়ার পর কিংবা 3 দিন ওষুধ দেওয়ার পর কমতে কমতে একদম কমে গেল, পরের দিন আবার ওষুধ যখন দিলেন তখন আবার পেকে গেল কিংবা আবার একটু ব্যথা শুরু হলো, তার মানে কি ওষুধ আর দেওয়া লাগবে না। বাট এরপর সিগন্যাল দিল আপাতত দিও না, লাগলে আমি বলবো। বাস দিলেন না, পরে 2-3 দিন 4 দিন 7 দিন আবার ভালো, হঠাৎ করে আবার একটু ব্যথা, তার মানে আরে একবার ওষুধ লাগতে পারে। সিগন্যাল দিয়েছে যে আর একটু দাও ওষুধ আমাকে, তখন আরেকবার দিলেন, এবার নির্মল আরোগ্য হলো। এই যে ভাইটাল ফোর্স প্রতিটা মুহূর্তে তার চিৎকারের মাধ্যমে, তার ভাষার মাধ্যমে আমাদেরকে সেটা জানিয়ে দিচ্ছে। এই তথ্যটা আমাদের জানতে হবে কোথায়, মিটার মেডিকা। মিটার মেডিকায় সে ভাষার বর্ণনা, ওটা একটা সাহিত্য, পরিপূর্ণ সাহিত্য মিটার মেডিকা, যেখানে রূপ রস, হাসি কান্না, বেদনা, রাগ, অনুরাগ, আত্মহত্যা, মারামারি, ঝগড়া, ফ্যাসাদ, চৌর্যবৃত্তি, অহংকার, সন্দেহ সব আছে ওখানে, সব চরিত্রের মানুষ আছে ওখানে। মিটার মেডিকা এমন একটি সাহিত্য ভান্ডার। তাহলে সেই সাহিত্য ভান্ডারটা আমাদের সেই রূপের রসে তো সেভাবে অর্জন করতে হবে, আমাদের মস্তিষ্কের ব্যাকআপে তো থাকতে হবে না। আপনি এখানে ফোরা হলো, আপনি বেলেডোনাল দিলেন, হিপারসালফ, দুইটা স্পর্শকাতর মনে হচ্ছে লাল লাল, বুঝতেই পারছেন না আপনি। হিপারসালফ দিলেন, বেলেডোনাল দিলেন, একটা না একটা তো সারবেই, একটা মিস হলে আরেকটা মিস নাই, এটা তো হবে না। বাচ্চার ছোট বাচ্চার নাড়ি কাটার জন্য ধারালো ছুরি বা ব্লেডই লাগবে, ওখানে করাত বা কুড়াল দিয়ে লাভ নাই। আবার গাছ কাটার জন্য আপনার করাত বা কুড়ালই লাগবে, ওখানে ব্লেড দিয়ে কাটতে পারবেন না। যেখানে যে কাজ সেখানে সেটাই দিতে হবে। এই সূক্ষ্ম পার্থক্য যদি আপনি না বুঝে, ক্লাসিক হোমিওপ্যাথ মিশ্রব্যক্তি তাকে হতে বাধ্য, হতেই হবে তাকে, কারণ সে তো জানেই না আসলে যে ভাইটার পর কি চাইতেছে আমার কাছে। ভাইটার পর যেটা চাচ্ছে আমাকে সেটা নিতে হবে, রোগ নির্মূল আরোগ্য হবে। কেন আমাকে বাইকোনমিক দিতে হবে? কারণ আমার মস্তিষ্কের ব্যাকআপে ওই তথ্যগুলো নাই, তথ্য ভরপুর না, তাই আমাকে অন্য সাপোর্ট নিতে হচ্ছে। তার মানে আপনার এই ওষুধের সঠিক নির্বাচন হয়নি। আপনি এটা না দিলে বায়োকেমিক দিলেও বায়োকেমিকের যে কাজ সেটা সে করবে, প্যালিয়েটিভ যে কাজ সেটা করবে। কিন্তু হোমিওপ্যাথি দিয়ে যদি ভুল হয় সেটা আরো ক্ষতি করতে পারে রোগী। আপনি কন্টিনিউ দিতেই থাকেন। তাই এই যে ভাইটাল ফোর্স আত্মচিৎকারই হলো রোগ। সে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, শারীরিক ভাবে, মানসিক ভাবে সে সেই আত্মচিৎকার গুলো ফুটিয়ে তোলে। প্রচন্ড রাগে নিজের শরীর কেটে ফেলছে, রাগে নিজের চুল ছিঁড়ছে, রাগে কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে, কাগজপত্র ছিঁড়ে ফেলছে, রাগে ফ্লোরে গড়াগড়ি করছে, রাগে ছোট বাচ্চা যেমন কি আর্সেনিক ফার্স্ট গ্রেড একটা আছে, ছিঁড়ে ফেলছে, ক্রিয়োজোন স্ট্যাফিসিক দিয়া আত্মহত্যা করছে, অনেক ওষুধ রয়েছে, অরমেট। তাহলে এগুলো তো একটা লক্ষণ প্রকাশ করছে ভাইটাল ফোর্স, তার মধ্যে ওইটা প্রকাশ করাচ্ছে। যখন আপনি শারীরিক ভাবে করবেন না, তখন মানসিক ভাবে সেটা আস্তে আস্তে আরো গভীর লক্ষণগুলো ফুটিয়ে তুলবে। কিন্তু একটা সময় যখন আপনি আর সঠিক ওষুধ দিবেন না, শুধু এটা দিবেন ওটা দিবেন, প্যালিয়েটিভ চিকিৎসা করবেন, অন্যান্য প্যাথির করবেন, সেটাকে চাপা দিবেন, গলা চিপে ধরবেন, তখন সে দুর্বল হয়ে যাবে। তখন শত্রুপক্ষ তো ভিতরে ঢুকে গেছে, এবার তাকে আরো আক্রমণ করে ফেলবে এবং তাকে ধরাশায়ী করে একদম লীলা সাঙ্গ করে ফেলবে। যাই হোক, প্রিয় উপস্থিতি, আসলে হোমিওপ্যাথি শিখতে হলে আমাদের এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। এগুলো জানার কোনো বিকল্প নাই। তো তাহলে এই যে গোলমাল অসহ্য, গোলমালে গেলে ভালো থাকে, এই যে পার্থক্যগুলো, এটা কিন্তু ভাইটাল ফোর্সের এক একটা চিৎকার। এই যে আপনারা যারা আজকের আলোচনাটা শুনলেন চমৎকার ভাবে, পরবর্তীতে আমি এগুলো বলে আরো বেশি মজা পাবো, কারণ আপনারা এটা এখন সহজে বুঝবেন। মাঝে মাঝে এই ধরনের আলোচনাগুলো মাঝে মাঝে নিয়ে আসতে হবে। এগুলো কিন্তু অর্গানন পড়িয়ে ফেললাম এর মধ্যেই আমি আপনাদের, কারণ এগুলো না জানলে হোমিওপ্যাথ হওয়া অসম্ভব একেবারে। আর যদি শুধু শুধু তাহলে সেক্ষেত্রে অনেকের বোরিং মনে হয়, কেমন কি সমাচার, হেভিং রাস্তার মতো খটখট মটমট মনে হতে পারে। তো নয়েজ ইনটলারেন্স, নয়েজ
টলারেন্স গোলমাল সহ্য। আইতে আমরা ছিলাম কোথায় আর্জেন্টাইটিকার প্রত্যেকটা লেটারের যে একটা ওয়ার্ড হয় তার ব্যাখ্যায়, এটি জানলে আমাদের আর্জেন্টাইটিক মোটামুটি একটা ভালো ধারণা হবে। আইতে ইরিটেবিলিটি, খিটখিটে মেজাজ, একগুঁয়ে প্রকৃতির এটা থাকে। চিন্তা ভীরুতা, প্রচন্ড ভয়। এদের মধ্যে যে এত ভয়, কারণ মানসিকভাবে দুর্বল, আত্মবিশ্বাসের অভাব, অ্যাংজাইটি, এদের মধ্যে ভয় তো স্বাভাবিক। ইফ, এই যে ইফ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা নোট দিস পয়েন্ট। ইফ ইফ ইফ, যদি এই একটি শব্দ দিয়ে এই ওষুধটাকে বিচার করা যায়। আমি বারবার কুইজে কিন্তু এই কথাটি বলবো, আর্জেন্টাইটিকাম ওষুধের এই একটি শব্দ দিয়ে পুরো ওষুধটাকে আপনি বিচার করতে পারবেন। যদি কিরকম সেটা আপনি যে উদাহরণটা একটু আগে দিলাম, ট্রেনে যাবেন শ্বশুর বাড়ি কিংবা জামাই বাড়ি নাই মেয়ের বাড়ি, ট্রেন আপনি তড়িঘড়ি করে দেখেন কত সুন্দর মিল, সে খুব অস্থির, কেন খুব দ্রুত, র্যাপিড, রাসলেস, অ্যাংজাইটি, সব কয়েকটা এই যোদের মধ্যে পাবেন আপনি। যদি ট্রেন ফেল করি, তাড়াহুড়া করে কাজ, মানে 3 ঘন্টার কাজ 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা শেষ করবে, এত দ্রুত করতে বাধ্য, সে দ্রুত করতে হবে, আগে বসতে হবে। যদি ট্রেন ফেল করি, যদি ট্রেন চলে যায়, এই যে যদি বাসে যাবেন, ট্রেনে যাবেন, বসবে হলো ঠিক জানালার কাছে যদি সুযোগ থাকে। বাসে যদি যায়, বসবে জানালার কাছে, মানে একদম দরজার কাছাকাছি। কেন? তার মধ্যেও এই আর্জেন্টাইটিকাম একটা লক্ষণ আছে, কি? যদি অ্যাক্সিডেন্ট হয়, যদি ট্রেন লাইনচ্যুত হয়, তাহলে আমি বের হব কিভাবে? যদি বের হতে না পারি, ভিতরে থাকলে যদি বের হতে না পারি, তাই সে দরজার কাছে থাকে। কোন গ্যারেজে কোন সাইকেল, হুন্ডা, প্রাইভেট কার রাখবে, সে সবসময় দরজার কাছাকাছি রাখবে। যদি কোনো গ্যাঞ্জাম ফেসাদ হয়, যদি কোনো জটিলতা হয়, তাহলে তো আমি আগে বের হতে পারবো না। যদি আগে বের হতে না পারি, তাই সে সবসময় দরজার কাছাকাছি রাখবে। প্রস্রাব পায়খানা কোথাও যাবে, আপনি হয়তো সবাই দূরবর্তী কোনো জার্নি, আপনার কাছ থেকে হয়তো 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরে যদি কোথাও জার্নিতে যান, কিংবা 10 কিলোমিটার দূরে যান, প্রথমে অবশ্যই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়, প্রস্রাব পায়খানা যা যা করার দরকার সেটা করে নেয়, যেন রাস্তার মধ্যে কোনো বিঘ্ন না ঘটে, এ ধরনের কোনো বেগ বা চাপ না আসে। তো ঠিক আছে, সে ছেড়ে টেরে সে পোশাক টোশাক করে ফেললো, যাওয়ার সময় রেডি, এই সময় ঠিক ভেরি পিকুলিয়ার সিম্পটম, ভেরি আনপ্যারালাল সিম্পটম, সে আবার যাই কেন? ওই যে যদি, মাইন্ড ইট, যদি আমার রাস্তার মধ্যে এরকম হয়, বাসের মধ্যে যদি সে উপযুক্ত জায়গা না পাই, কাপড় চোপড় যদি নষ্ট হয়ে যায়, এই যে আশঙ্কা, অ্যাংজাইটি, স্ট্রং অ্যাংজাইটি, এটা তা কুড়ে কুড়ে খায়, একদম ভীতি, ভয়। রাস্তা দিয়ে আপনি বসে আছেন, আপনার 100 ফুট দূরে একটা রাস্তা, রোড, সেখান দিয়ে একটা বাচ্চা পার হচ্ছে, বাবার সাথে বা হচ্ছে হাত ধরে। এখন ওখান দিয়ে তারপরে একটা বড় বাস চলে গেল, তারা নিরাপদ দূরত্বেই, নিরাপদ সময়ের মধ্যেই পার হয়ে গেছে। এখন এই আর্জেন্টাইটিকাম রোগী ভাবে, ইস, যদি ছেলেটা পার হতে না পারতো, যদি বাসটা তাকে আর একটু আগে আসতো, আরো দ্রুত আসতো, তাহলে চাপা দিয়ে দিত। চাপা দিলে কি হতো? একদম ছিন্ন ভিন্ন হয়ে যেত, মাথা মুন্ডুগুলো আলাদা আলাদা করে থাকতো, রক্ত টকবক করে রাস্তা দিয়ে মেখে যেত। এই যে তার পুরো চিত্রটা তার চোখের সামনে চলে আসে আর্জেন্টাইটিকাম রোগীর। হাই প্লেস যখন উঠবেন, বিল্ডিং এর উপরে রাস্তা দিয়ে যখন যাবেন, তখন এর মাথায় আসবে, উপরে আসছেন, যদি আমি লাভ দেই এখান থেকে, 10 তলা বিল্ডিং উঠছেন, 5 তলা বিল্ডিং এ, নিচে রোড, বিশাল রোড, কত গাড়ি ঘোড়া যাচ্ছে, যদি এখানে লাভ দেয় তাহলে কি হবে? আমার হাত পা ভেঙে যাবে, হয়তো ওখান দিয়ে গাড়ি, সরাত করে একটা গাড়ি আমার উপর চাপা দিয়ে চলে যাবে, আমার হাত পা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে,
মগজ টগজ পড়ে এখানে ওখানে ছিটে ছুটে পড়বে। এই যে পুরো চিত্রটা দেখেন, খুব খেয়াল করে দেখেন, আর্জেনাইটিকামের রোগীর মধ্যে এই বিষয়টা পুরো চিত্র ফুটে ওঠে তার মধ্যে। মানে ভবিষ্যৎ নিয়ে অ্যাংজাইটি, অলওয়েজ, সবসময় সে ভবিষ্যৎ নিয়ে অ্যাংজাইটি থাকে। তাহলে যেখানেই যাবে, যে কাজই করবে, যদি এটা হয়, চলো ওই জনসভা যায়, না 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 না, ওখানে যাওয়া যাবে না, লোক সমাগমে ভয় পায়, যদি কোনো মারামারি লাগে, যদি কোনো ককটেল বিস্ফোরণ হয়, যদি এই যদির ভয়, সেরকম যাবে না। নেক্সট, সি, চেঞ্জিং স্টুল কালার, মলের রং পরিবর্তন হয়। যখনই মলের রং, অধিকাংশ ক্ষেত্রে তার মলের রং পরিবর্তন হয়, কারণ এই ওষুধের রোগীর বিশেষ করে ওই যে স্টমাকে, পেটের একটা গোলযোগ সবসময় থাকে, অ্যাবডোমিনাল ডিসঅর্ডার থাকে প্রায় সময়, যে ক্ষেত্রে তার পেটের মধ্যে এক ধরনের গোলযোগ সবসময় দেখা যায়, মলের রং পরিবর্তন হয়ে যায়। পালসিটিলাতে যেমন দুইবারের মল কখনো একরকম হয় না, এর ক্ষেত্রেও মলের রং বিভিন্ন সময় পরিবর্তন হয়। ইউতে আর্জিং স্টুল অ্যান্ড ইউরিনেশন when go anywhere or any place, অর্থাৎ আর্জিং স্টুল, মল বেগ এবং প্রস্রাব বেগ, যেটা একটু আগে উদাহরণ দিলেন, কোথাও যাবেন, ওই যে যদি, ওই যে অ্যাংজাইটি, ওই যে ভয়, সব কিন্তু একত্রিত। দেখেন মানুষের লক্ষণ মিলে একে অপরের সঙ্গে কত সুন্দর মিলবন্ধ। এইটার জন্য সে আগে আবার প্রস্রাব পায়খানা বেগ আসে, আবার করে নেয়, সত্যিকারের অর্থে বেগ আসে। এটা তো মানসিক একটা ব্যাপার, এখান থেকেই আসে। এমতে লাস্ট আর্জেন্টাম এবং নাইট্রিকামের লাস্ট এম, মেমোরি উইকনেস, স্মৃতিশক্তি খুবই দুর্বল, স্মৃতিশক্তি আর তার খুবই দুর্বল। তো তাহলে আমরা আর্জেন্টাম নাইট্রিকামের যে বিষয়গুলো জানলাম, এটা যদি আমরা মনে রাখতে পারি, এক নজরে একটু বলে দিই। এতে অ্যাংজাইটি আর্থ র্যাপিড, জিতে গ্যাদারিং ইনটলারেন্স, ইতে এক্সাইটমেন্ট, এনতে নার্ভাস, জিতে টাইম পাসে স্লোলি, আর্থে ইউতে আর্জেন্ট, এমতে মেন্টাল ভেরি উইক, এতে এনতে নয়েজ ইনটলারেন্স, আইতে ইরিটেবিলিটি, জিতে টিমিডিটি, আর্থে রেস্টলেস, আইতে ইট, সিতে চেঞ্জিং স্টুল কালার, ইতে আর্জিং স্টুল অ্যান্ড ইউরিনেশন when go any place, এমতে মেমোরি উইকনেস। এই ছিল মোটামুটি আর্জেনাইটিকামের প্রত্যেকটা লেটার দিয়ে আলাদা আলাদা একটু ব্যাখ্যা, প্রচেষ্টা, যেটা মনে রাখলে আমাদের কিন্তু সহজে ওষুধের চিত্রটা মোটামুটি মাথায় থাকতে পারে। এবার আমরা মূল আলোচনা, যেখানে ওষুধের লক্ষণগুলা পরিষ্কৃত হয়েছে, সেখানে আসবো। আজকে শুধু মানসিক লক্ষণটা নিয়ে আলোচনা করব, যদি সময় অনেক গড়িয়ে গেছে, তবুও আমরা চেষ্টা করবো আরেকটু করবার জন্য। আর্জেনাইটিকাম ওষুধের চারিত্রিক বৈশিষ্ট্য সমূহ, তাহলে আমরা এটা দুই ভাগে আলোচনা করবো। একটা হলো মানসিক লক্ষণ, দ্যাট ইজ জেনারেল মেন্টাল জেনারেল, একটা হলো ফিজিক্যাল জেনারেল। তো আমরা আজকে মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করবো। আর্জেনাইটিকাম ওষুধের বুদ্ধিবৃত্তি সম্বন্ধীয় গোলযোগটি বেশি পরিমাণে দেখা যায়। বুদ্ধিবৃত্তি, প্রথমে স্মৃতিশক্তির গোলযোগ, এরপর বিচারিক শক্তির বিশৃঙ্খলা, এবং সে যে কাজ করে বা করবে সেটা একেবারে যুক্তিহীন হয়ে পড়ে। খুব ইম্পর্টেন্ট তিনটি কথা এখানে আছে, এটা মনে রাখবেন, পরে সিমটম ইভ্যালুয়েশন করার ক্ষেত্রে এই কথাগুলো কাজে লাগবে। এই যে বুদ্ধিবৃত্তিক গোলযোগ, প্রথমে কি স্মৃতিশক্তির গোলযোগ, এই রোগীর মধ্যে স্মৃতিশক্তির গোলযোগ, বিভ্রাট হয় একটা। এরপর বিচারিক, একটা বিষয় বিচার, ন্যায় অন্যায়, সঠিক বেঠিক, এই যে যদির পাল্লায় পরে তার সমস্ত কিছু যেন এলোমেলো হয়ে যায়, এবং সে যে কাজ করে বা করে সেটা একটা যুক্তিহীন হয়ে পড়ে এক সময়। তার ভিতরে এই মেন্টাল এই প্রবলেম গুলো থাকবার কারণ, বড় অদ্ভুত কাজ করে এবং অদ্ভুত সিদ্ধান্ত উপনীত হয়েছে, বিরক্তিকর এবং যুক্তিহীন চিন্তার ঝড় তাকে এলোমেলো করে দেয়, পীড়িত করে দেয়। বিশেষত রাতের বেলা তার চিন্তা ভাবনা এতই কষ্টদায়ক হয় যে খুবই উৎকণ্ঠিত হয়ে পড়ে। বর্তমানের জন্য ব্যস্ত কিন্তু ভবিষ্যতের জন্য ব্যাকুল এবং ভীত হয়ে থাকে, যেটা ব্যাখ্যায় মোটামুটি বলেছি। ফলে খুবই চঞ্চলমতি সম্পন্ন হয়, বাইরে গিয়ে ক্রমাগত বেড়াতে থাকে। অর্থাৎ এই ওষুধের লক্ষণগুলি পরীক্ষা করলে আমাদের মানসিক বিশৃঙ্খলায় আগে চোখে পড়ে। এবারে গুরুত্বপূর্ণ মানসিক যে লক্ষণগুলো আছে সেগুলা একটু বলবো। যদি, যে বিষয়টা কিন্তু একটু আগে আলোচনা করলাম, শেষ পর্যন্ত এর যদি 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 এই বিষয়গুলো স্পষ্টভাবে আমরা দেখতে পাই থাকে। ব্যস্ততা এবং ত্রস্ততা, প্রচন্ড ব্যস্ত থাকে, ত্রস্ত থাকে। কারণ কেন ব্যস্ত থাকবে না? কারণ তার ভিতরে এই বিষয়টা আছে। পরবর্তীতে যে কাজগুলো করবে সেটা নির্দিষ্ট সময় আগে শেষ করতে হবে, এখানে যাবে ওখানে যাবে, নির্দিষ্ট সময় আগে ওখানে উপস্থিত হবে, কাজটা শেষ করে ফেলি। এই যে একটা অস্থিরতা, তাগিদ,
র্যাপিডিটি, হারিনেস তার মধ্যে কাজ করে। মার্কুরিয়াস আছে, হিপারসালফার আর বেশ কিছু ওষুধে কিন্তু আমরা এই লক্ষ্য পাই। সময় অতি ধীরে চলে যায়, কেননা সমস্ত কাজটা নির্দিষ্ট দ্রুততার সঙ্গে করতে গিয়ে সে নির্দিষ্ট সময়ের আগেই কাজটা সেরে ফেলে। এই সমস্ত যদি পেশেন্ট থাকে সেক্ষেত্রে কোন অফিস আদালতে কাজ করতে গেলে সেই অফিস অনেক হেল্পফুল ব্যক্তি পায় একজন, মানে নির্দিষ্ট সময় আগে কাজ শেষ করা। ডিলেনেস নাই, ল্যাচিটিউড নাই, তার মধ্যে আলস্যতা নাই, অস্থিরতার সঙ্গে র্যাপিডলি সে কাজগুলো শেষ করতে পারে। ভয় এবং উদ্বিগ্নতা, এগুলো ব্যাখ্যা দিচ্ছে না, যেহেতু আগে মোটামুটি ব্যাখ্যা দিয়ে ফেলেছি। ভয় এবং উদ্বিগ্নতা, তার মধ্যে প্রচন্ড ভয় এবং উদ্বিগ্নতা আছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তার মধ্যে ভয় এবং উদ্বিগ্নতা থাকে। কারণ সব সময় তার ভিতরে খারাপ কিছু করবে, এই উদ্বিগ্নতা, খারাপ কিছু করবে এমন আশঙ্কা অধীর থাকে। চিঠি আসলো একজনের, কিংবা একটা মেসেজ আসলো, কিংবা হুট করে একজন ফোন দিল দূরে থেকে, অনেকদিন পর ফোন দিয়েছে, সর্বনাশ, না তার মৃত্যু সংবাদ আসলো, না কোনো খারাপ সংবাদ। পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, বাড়িতে আছে, একজন রেজাল্ট বই নিয়ে যাচ্ছে। আগের দিনে তো ফোন টোন ছিল না, আগে রেজাল্ট শিট স্কুল কলেজগুলোতে দিত, সে নিজে যেতে কি অন্য একজন রেজাল্ট নিয়ে আসতো। তো আল্লাহ কি যে সংবাদ নিয়ে আসে, নিশ্চয়ই খারাপ কোনো সংবাদ হয়, মানে নেগেটিভ চিন্তাটা তার মধ্যে সবসময় বেশি থাকে। এবং এই যে সংবাদটাতে দিলে কি সংবাদ, এই ভয় ভীত থাকে সে, আল্লাহ কি যে সংবাদ দেয়। আমকজন হাসপাতালে, বাড়িতে খুব ছিল, কষ্ট ছিল, ডেলিভারির জন্য সে হয়তো বাড়িতে নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করলো, পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেল, একজন খবর নিতে আসলো কিংবা ফোন দিল, কি খবর রে, কদ্দূর, এই যে সংবাদটাতে শুনবে সে ভয়ে ভীত থাকে, এই আর্জেনাইটিক কি যে সংবাদে না জানি কি একটা অঘটন ঘটে গেল। এবং এই যে দুশ্চিন্তা উৎকণ্ঠায় রোগী প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ে এবং আস্তে আস্তে তাকে এইটা দুর্বলতার দিকে নিয়ে যায়। ভাইটাল ফোর্স এই সিগন্যাল গুলো দিয়েছে, কিন্তু সঠিক ওষুধ না পড়ার কারণে আস্তে আস্তে পরবর্তী স্টেপ গুলোতে যেতে থাকবে রোগীরা। এরা উঁচু দালান, ব্রিজ, সরু রাস্তা এবং লোক সমাগম রাস্তা পারাপার হতে পারে না। আশঙ্কা করে বড় বড় যে রাস্তা দিয়ে যাবে, বড় বড় যে দালান কোঠাগুলো আছে রাস্তা দিয়ে যাবে, যদি আমার মাথাটা ভেঙে পড়ে, যদি ভেঙে পড়ে, এই জন্য সে মাঝ রাস্তাতে যেতে চায়, থাকবে একটু, ওই দালান খেয়ে সে যাবে না। খুব ইম্পর্টেন্ট লক্ষণ এটা। রোগীকে যে জিজ্ঞেস করলে কিন্তু অনেক পাওয়া যাবে না, না ওরে বাবারে আমি যেতে পারি না। এবং যখন উপরে হয়তো কোথাও গেছে, দোতলা তিনতলায় গেছে, উঠছে, ওই রুমের মধ্যে আছে, খোলা জানালা পেলে মানে ওখান থেকে লাফ দিয়ে পড়ে যেতে চায়। কল্পনায় পড়ে গেলাম, কি হলো, ডুবে গেলাম, আমি সমুদ্রের মানে নদীর ভিতরে চলে গেলাম, সাঁতার জানি না আমি, তাহলে আমাকে হয়তো সাপে কামড় দেবে, কুমিরে খেয়ে ফেলবে, হ্যাঁ, কিংবা নিচে পড়ে রাস্তা পরে আমার হাত পা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই যে কল্পনা দৃশ্যটা দেখে এবং ছুরি দিয়ে আত্মহত্যা করতে চায় সে। সরু ব্রিজ দিয়ে যেতে লাগলে ভয় পায় সে, সরু রাস্তা দিয়ে যেতে বলে ভয় পায়। লোক সমাগমে যেতে তার নিঃশ্বাস মানে বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে লোক সমাগমে গেলে, না জানি কোন বিপদ ঘটবে। রাস্তা পার করে ভীত হয়, রাস্তা পার হবে বাস যদি চাপা দেয়। এই রোগীরা কিন্তু রাস্তা পার হতে পারে। অনেক নারীরা আছে এমন যে রাস্তা পার হতে পারে, হাত ধরে পার করতে হয়, অনেক পুরুষ মানুষও এই ব্যাপারটা আছে। ভ্রান্ত ধারণা, সময়, দৈর্ঘ্য নিয়ে তাদের মধ্যে একটা ওই যে বুদ্ধি বিহবল, যুক্তিহীন হয়ে পড়ে, বুদ্ধি বিহবল হয়ে পড়ে। বিশেষ করে খুব অসুস্থ অবস্থা যখন থাকে রোগীরা, তখনই এই লক্ষণগুলো প্রকট হয়ে পড়ে। যেমন সময় তার খুব যেতেই চায় না, এই সময় নিয়ে তার একটা বিভ্রাট আছে, মনে হয় সময় তার জন্য থেমে গেছে। রাস্তা পার হয়ে যাচ্ছে, বহু দূর রান করেছে বাসে ট্রেনে, এত দূর রান করলাম, আমার ঠিক মতো ফিরে আসতে পারবো তো, যদি ফিরে আসতে না পারি। এইরকম বুদ্ধি বিভ্রাট সংক্রান্ত অযৌক্তিক কিছু অকল্পনীয় চিন্তা তার মাথায় ভর করে। মৃত্যু ভয়টা ঠিক অনেকেই অনেক সময় দেখবেন অ্যাকোনাইটের সঙ্গে মিলে গেছে। অ্যাকোনাইট কি করে? আকস্মিকতা, বিষণ্ণতা, অস্থিরতা, মৃত্যু ভয় থাকে। হুট করেই অ্যাকোনাইটে আলোচনা করার সময় দেখেছেন যে হুট করেই
তার মাথার মধ্যে মনে হয় যে আমি এখন বাঁচবো না, আমি 3 ঘন্টা সময় আছে, ঘড়ির দিকে তাকিয়ে থাকবে 4টার সময় মারা যাবো, সবাইকে ডেকে অস্থির করে ফেলে, রাত দুপুর হোক আর দিন দুপুর হোক আর যখনই হোক না কেন, তাড়াতাড়ি আসলে মারা যাবো, আমাকে মাফ করে দাও, আমি মনে হয় আর বাঁচবো না। হ্যাঁ, এইরকম অস্থিরতায় সে সবসময় অস্থির এবং নির্দিষ্ট করে বলে, এবং আর্জেন্টাইটিকাম রোগীও ঘড়ির দিকে তাকিয়ে থাকে, সময়ের অপেক্ষা করে আমি ওই সময় মারা যাবো, অস্থির হয়ে ওঠে। এবং সেটা তার একটা ভ্রান্ত ধারণা মাত্র, কিন্তু সেটা কিন্তু বাস্তবতার নিরিখে কোনো মিল নেই, ভ্রান্ত ধারণা। এবং এক সময় যখন ওই সময়টা আসে তখন সে আস্তে আস্তে নিশ্চুপ হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, হয়তো মারা যায় না কিন্তু নিস্তেজ হয়ে যায়। একজন প্রসিদ্ধ লেখক বলেছেন যে আমি কখনো এই রোগীকে এই ভাষায় মারা যেতে দেখিনি। যখন সে বলছে মারা যাবে 4টার সময়, 3টার সময়, 2টার সময় নির্দিষ্ট করে বলে, আমি কখনো এরকম কেউ মারা যেতে দেখিনি। আমি এটা একটা ভ্রান্ত ধারণা। মনে রাখবেন অ্যাকুনাইটিভ আর্জেন্টাইটিক এই লক্ষণটা কিন্তু আছে, সেলফ কনফিডেন্স, ল্যাক অফ সেলফ কনফিডেন্স। তার আগেরটা হলো কোথাও যেতে পায়খানা প্রস্রাবের বেগ, যেটা একটু আগেই ব্যাখ্যা দিলাম, এখানে আর ব্যাখ্যা দিচ্ছি না। আত্মবিশ্বাসের অভাব, চরম আত্মবিশ্বাসের অভাব, কারণ তার মধ্যে ভয় আছে, প্রচন্ড তার মধ্যে দুশ্চিন্তা রয়েছে, উৎকণ্ঠা, এই সব কিছু তার আত্মবিশ্বাসকে, ভয়, উৎকণ্ঠা, এই আর্জেন্টাইটিকামের আত্মবিশ্বাসকে নড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এজন্যই সে কি করে, জনসম্মুখে আসতে চায় না, লোক সমাগমে আসতে চায় না। মঞ্চে তাকে ভাষণ দিতে দিবেন, মঞ্চে হলো হয়তো আপনি আর্জেন্টাইটিকামের রোগী, আপনার ছেলে কলেজে স্কুলে ফার্স্ট হয়েছে, রেজাল্টে ফার্স্ট হয়েছে, খেলাধুলা ফার্স্ট, তাহলে খেলাধুলাতে চ্যাম্পিয়ন আপনার ছেলে ফার্স্ট, তাহলে আপনার ছেলের জন্য আপনি গর্বিত একজন পিতা, তাহলে আপনাকে মঞ্চে কিছু বলতে হবে। এত বড় স্কুলে এরকম রেকর্ড নাই, আপনাকে মঞ্চে তুলে দেওয়া হলো, আপনার ভিতরে এতই আত্মবিশ্বাস অভাব যে আপনি একদম এত ভয়ে বিহ্বল হয়ে গেলেন যে আপনি মঞ্চে উঠতেই পারছেন না। যেটা কিন্তু লেখেছি আছে, সাইলেশিয়াতে আছে, কিন্তু লেখেছি সাইলেশিয়া রোগী ঠিকঠাক যদি প্রথমে অবস্থায় একটু কষ্টে, কিন্তু ল্যাকেটিভ থ্যালিসিয়া রোগীগুলা মঞ্চে গেলে প্রথমে একটু কষ্ট হলে আস্তে 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 করতে করতে সুন্দর একটা ফিনিশিং দিয়ে চলে আসতে পারে, পরে তারা শক্ত হয়ে যায় এবং করতে পারে সেটা। কিন্তু এই আর্জেন্টাইটিক রোগীর পক্ষে সেটা সম্ভব না। কোনো কোনো ক্ষেত্রে হতে পারে অধিকাংশ সময় এরা ব্যর্থ হয়ে যায়, এত আত্মবিশ্বাসের অবস্থা, লোক সমাগমে যেতে চায়, তখন কি বলবে, কি হবে না হবে ইত্যাদি ভয়ে ভিতরে থাকে সবসময়ের জন্য। স্মৃতিশক্তি লোক বা স্মৃতিশক্তি না, এর স্মৃতিশক্তি লোক খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, মেমোরি উইকনেসের কথা বলা হয়েছে। তো প্রিয় উপস্থিতি, এই ছিল মোটামুটি। আগামী দিন এর দ্বিতীয় পর্ব আলোচনা হবে আর্জেন্টাইটিকাম ফিজিক্যাল কন্ডিশন নিয়ে আলোচনা হবে। প্রিয় উপস্থিতি, আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা হোমিওপ্যাথিতে এসেছি, আমরা এখানে একত্রিত হয়েছি এক মহান উদ্দেশ্য সাথে নিয়ে। বর্তমানে চলছে কি, আত্মশুদ্ধির সততা, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। আমরা আজ এখানে শুধু হোমিওপ্যাথি পড়তে কিন্তু বসিনি, আপনারা যারা এসেছেন সকলে কিন্তু হোমিওপ্যাথি পড়তেই শুধু বসিনি, আমরা এখানে মানুষ হয়ে ওঠার একটা চর্চা করতে এসেছি। আমাদের নিয়াত, খালিস নিয়াত এটাও থাকতে হবে। কারণ কেন এই কথা বললাম, কারণ পেশাগত কর্ম, রুটি রুজির যে মাধ্যম, সেটি আমাদের সমাজ সংসারকে একত্রিত করে রেখেছে। পেটে যদি ক্ষুধা না থাকতো মানুষ সমাজবদ্ধ হতো না, এটা আমার কথা আর কি, আমার থিসিস। ইচ্ছা মতো এখানে সেখানে বিচরণ করতো মানুষ। ওই যে বলে না, ছোটবেলায় মা, ছোটবেলায় বাচ্চা ছেলেকে বকাঝকা দিয়েছে, মারছে, কিন্তু একটু যেই বড় হয়ে গেছে না, দৌড়াদৌড়ি শিখে গেছে, 4, 5, 7, 6, 7 উঠছে, এই তাড়াতাড়ি এদিকে আয়, গোসল কর, ঠিক মতো পড়তে বয়, হ্যাঁ যা, মানে দৌড়া শিখছে, এখন দৌড় দিয়ে পলাইছে, মা তো ধরতে পারে না, যা কোথায় যাবি যা, ওই যে খাবার সময় দুপুরবেলা আসবি তো ফিরে, না তখন দেখবো নি, ওই যে খাওয়ার সময় আসবি তো, মানে পেটে তা লাগলে তো ওই মায়ের কাছে, ওই পাতিলের কাছে আসতে হবে। মানে জাস্ট একটা আমি উপমা দিলাম আর কি, এটা বাস্তবতার সঙ্গে নিরিখে। তো এই যে আমরা কি শুধু এখানে হোমিওপ্যাথ এসেছি, হোমিওপ্যাথ অনেক জায়গায় প্ল্যাটফর্ম আছে, আপনারা তো সেখানেও যেতে পারতেন, হয়তো শিখেছেন সেখানে, আপনার পাশে, আপনার পার্শ্ববর্তী এলাকায়, অনলাইন আর বিভিন্ন জায়গায়।
তারপরে কলেজের টিচারের কাছে। কিন্তু আমি মনে করি আমার এই প্ল্যাটফর্মটা শুধু একটি হোমিওপ্যাথ হওয়ার জন্যই নয়, আমাদের রুটি রোজগার সঠিক পথে আছে কিনা সেটুকুর একটি উপযুক্ত মাধ্যম হিসেবে তৈরি করবার জন্য। এই যে আমরা এখানে বিভিন্ন ধর্মাবলম্বী, এখানে মুসলমান আছি, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ রয়েছে। খ্রিস্টান আছেন কিনা আমি জানি না, তবে বৌদ্ধ একজন রয়েছেন সম্মানিত। তো আমাদের রমজান হোক, উপবাস হোক, লেন্ট হোক, উপোস হোক, ধ্যান হোক, সব পথের গভীরে একটাই কথা লুকিয়ে আছে। কি সেটা? নিজেকে সংযত করা। উপবাস মানে শুধু খাওয়া নয়, কিন্তু উপবাস মানে লোভকে থামানো, অসততাকে থামানো, অন্যায় সুবিধা নেওয়াকে থামানো। যে ধর্মেই হোক না কেন, আমরা যে ধর্মেরই হই না কেন, অসততার খাবার খেলে আত্মা দুর্বল হয়। এই সত্যটা আমরা কে না জানি, আমরা কিন্তু সকলে এটি উপলব্ধি করি। চোর যেমন চুরি করলেও সে বোঝে যে হ্যাঁ এটা চুরি, এটা অন্যায়, সে কিন্তু বোঝে, সে চোর হয়েও সেটা বোঝে। তাহলে যারা এগুলো চর্চা করে ভালোটা, সেটা তো অবশ্যই বুঝেই করে। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আসলে একটা নৈতিক পথ। হ্যানিমান আমাদের যা শিখিয়েছেন তা শুধু চিকিৎসা বিদ্যা না, এটা একটা মোরাল ডিসিপ্লিন। এক সময়ে এক ওষুধ, একাগ্রতা, মিনিমাম ডোজ, সংযত, সংযম, রোগী নয়, রোগী নয়, ধৈর্য, এই গুণগুলো ইসলামে ইখলাস, হিন্দু ধর্মে এটাই ধর্ম, খ্রিস্টান ধর্মে এটাই লাভ, বৌদ্ধদের এটাই করুণা। নাম শুধু আলাদা, কিন্তু অর্থ কিন্তু সব একই। যখন চিকিৎসা ধোঁকায় পরিণত হয়, খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা, যখন চিকিৎসাগুলো ধোঁকায় পরিণত হয়, যে মুহূর্তে আমরা জানি এটা সঠিক পথ না, তবুও করি। আমরা এটাও জানি যে রোগীর ক্ষতি হয়ে যেতে পারে, তবুও করি। কেন? শুধু